প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঔষধজনিত কারণে কিডনির রোগ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন প্রথমেই পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার শামীম আহমেদ 1954 সালের জানুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউট এর প্রাক্তন পরিচালক ও অধ্যাপক। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটি স্যার আমাদের আজকের বিষয় যে ঔষধজনিত কারণে কিডনির রোগ, তো একটু আলাদা ধরনের একটু বিষয় আজকে আমরা বেছে নিয়েছি, কিন্তু অত্যন্ত সাধারণ একটি সমস্যা কিন্তু এটি। তো একটু শুরুতে কি বলবেন যে আসলে এই যে ঔষধ এবং কিডনি রোগ এই দুটোর মধ্যে আসলে পার্থক্য মানে কেন হচ্ছে, সম্পর্কটা কি? প্রথমে আমি আপনাদের ধন্যবাদ দিচ্ছি। এরকম একটা বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমরা যেটা বলি আয়াট্রোজেনিক, অর্থাৎ আমরা নিজেরা তৈরি করতেছি। আমরা যদি ওষুধের সম্বন্ধে ভালো ধারণা না রাখি, অথবা ওষুধ আমরা যে রোগের বা রোগীর এগেনস্টে ব্যবহার করছি, আমার সেই রোগী বা রোগের সম্বন্ধে আমরা জানতে হবে। যেমন ধরুন, যদি আপনি যে কোনো ওষুধই আমরা ব্যবহার করি, সেটা যদি কিডনির সমস্যা থাকে, অর্থাৎ কিডনির রেনাল ফেলিওর থাকে, অর্থাৎ কিডনি অকেজ থাকে, কিডনি কাজ কম করতেছে, অথবা বয়স্কজনিত লোক, অথবা যার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপরে শরীরে পানি আছে, কি ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওষুধের মাত্রার পরিমাণ কমাতে হবে। এখন ওষুধ তো অনেক রকম হতে পারে। প্রথমত যেটা আমরা বলি যে ব্যথাজনিত কারণে যে ওষুধগুলি, সেগুলি কিডনির মারাত্মক ক্ষতি সাধন। এটা কিন্তু একটি সাধারণ থাকেই যে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ বেশি দিন খেলে তখন এটাই প্রথম কারণ। আমরা অন্যান্য প্রত্যেকটা ওষুধই কিন্তু কিডনির যদি কার্যক্ষমতা কম থাকে, কারণ প্রত্যেকটা ওষুধ আমরা যা খাবো সেটা কিন্তু লিভারে মেটাবলিজম হবে এবং কিডনিতে বের হবে। যেসব ওষুধগুলি কিডনিতে বের হয় এবং সেই ওষুধের মাত্রা যদি রেনাল ফেলিওর থাকে বা কিডনি অবস্থা থাকে, মাত্রা পরিমাণ কমিয়ে দিতে হয়। দুইভাবে করা যায়, একটা ওষুধের পরিমাণটা কমিয়ে দেওয়া যায়, অথবা স্পেসিং, যদি একটা ওষুধ 8 ঘন্টা পরে হয় সেটা আমরা 12 ঘন্টা করতে পারি, অথবা ওষুধের যে পরিমাণটা সেটাও কমিয়ে দিতে পারি। এখন ওষুধের তো অনেক ওষুধ আছে, ধরেন আমরা যেরকম বললাম ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক্স আছে, কেমোথেরাপি, ক্যান্সারের জন্য আছে, প্রেশারের জন্য আছে, বিভিন্ন রকমের ওষুধ আছে, পেশাবের করার জন্য ওষুধ আছে। প্রত্যেকটা ওষুধই আমাদের কিন্তু যারা ডাক্তার যারা আছেন তাদের কিন্তু একটু কিছু জেনারেল নলেজ থাকতে হবে। আমি বলি না যে সবারই কিডনি বিশেষজ্ঞ হতে হবে। যেমন ধরুন আমি বলি, যেমন ব্যথার ওষুধগুলি, ব্যথার ওষুধ যে কোনো ব্যথার ওষুধই আমরা দিই, প্যারাসিটামল বাদে আমরা যেমন নন স্টেরয়েড ইনফ্লুয়েন্ট ড্রাগ, সেগুলি হয় কি কিডনির যে পারফিউশন, সেই পারফিউশনটা কমে দেয়। অর্থাৎ আপনি একটা ব্লাড প্রেশার রোগী, একটা কিডনির রোগী, তাকে যদি ব্যথার ওষুধ দেন, ওই পারফিউশনটা কমে দেয়। আর পারফিউশন কমাতে ফিল্টার কম হবে, ফিল্টার কম হলে ব্লাডের যে ক্রিয়েটিন লেভেলটা বেড়ে যায়। ওইটা দেখে আমরা বুঝতে পারি যে এর কিডনির সমস্যা হচ্ছে। এখন কথা হচ্ছে, একটা রোগী অনেক দিন ওষুধ খাচ্ছে, তার হচ্ছে না, আবার একটা রোগী 2-3টা ওষুধ খেলে তার হয়ে যাচ্ছে। এই যে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন, সেটা আমরা বলতে পারি না। সেটা কি স্যার বোঝার উপায় হলো, আপনি প্রথমত যে আপনার তার কিডনির রোগ আছে কিনা সেটা কিভাবে বুঝতে পারবেন? ক্রিয়েটিন বেশি আছে কিনা, ডায়াবেটিস বেশি আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, তার রোগীটা ফোলা কিনা, লিভার ডিজিজ আছে কিনা, তার প্রিভিয়াস কোনো হিস্ট্রি ছিল কিনা যে কিডনির রোগ, সেই ক্ষেত্রে খুব সাবধানে ব্যবহার করতে হবে। করার পরে 2-3 দিন বা 4 দিন পরে আপনার কিডনি ফাংশন টেস্ট যেটা বলি, কার্যক্ষমতা দেখার জন্য আমরা ক্রিয়েটিনিন, আমরা এখন শুধু ক্রিয়েটিনিন বলি না, এর সাথে আরেকটা টেস্ট বলি এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, EGFR। এই দুইটা টেস্ট করা উচিত। কেন ক্রিয়েটিন বলি না? ক্রিয়েটিন অনেক সময় নর্মাল থাকে কিন্তু কার্যক্ষমতা অনেক কমে যায়, সেরকম হতে পারে। কাজেই সেই ক্ষেত্রে আমার 2টা টেস্ট করলে আমরা বলতে পারবো তার কিডনি ঠিক আছে কিনা। এটা হলো ব্যথার জনিত কারণ যে ওষুধগুলি। এই ওষুধগুলি যখন আমরা ইউজ করব, সেই ইউজ করার আগে আমরা তার কিডনির ফাংশনটা টেস্ট করে নেব। এরপর আসা যাক যে কোনো অ্যান্টিবায়োটিক্স, যে কোনো মাত্রা যেটা নর্মাল মাত্রা, সেইটা কিন্তু রেনাল ফেলিওর থাকলে তার মাত্রাটা কমিয়ে দিতে হবে। আমি আগেই বলেছি, কমাটা 2 ভাগে করতে পারি। ডোজটা ধরুন 500 মিলিগ্রাম 2-3 বার লাগে, সেটা আমি 250 মিলিগ্রাম করে 2 বার দিলাম বা 3 বার দিলাম, অথবা
স্পেসিংটা বাড়িয়ে দিলাম, অর্থাৎ যে ওষুধটা 8 ঘন্টা পরে সেটা, অর্থাৎ আমরা চাচ্ছি যে ওই জিনিসটা এক্সপোজ কম হোক কিডনিতে এবং কিডনির ফাংশনটা নর্মাল থাকে। এরপরে আসেন কিছু কিছু ওষুধ, যেমন খুব কমন ওষুধ যে সিপ্রোফ্লক্সিন গ্রুপ, এই একটা দুইটা ড্রাগও কিন্তু রেনাল ফেলিওর করে ফেলে। আপনি কিছুই বুঝতে পারলেন না, আপনি ওষুধ দিলেন খুবই ভালো ড্রাগ, যে কোনো অ্যান্টিবায়োটিক্স খুব ভালো, কিন্তু আপনি দুইটা ওষুধ খেলেও কিন্তু তার অ্যাকুট রেনাল ফেলিওর, হঠাৎ করে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। কিছুটা দায়িত্ব বা অনেকটা দায়িত্ব কিন্তু চিকিৎসকের উপর চলে আসছে। কারণ যখন সে ওষুধ দিবে তখন ওই বিষয়গুলো তাকে এক্সক্লুড করতে হবে যে আসলে তার প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে কিনা বা তার কোনো রেনাল ডিজিজ আছে কিনা। এই ক্ষেত্রে আমরা, কারণ আমরা যেহেতু কিডনি বিশেষজ্ঞ, আমাদের কাছে এই রোগগুলি বেশি আসে বিধায় আমরা এটা সচেতন, কিন্তু একজন জেনারেল ফিজিশিয়ান বা যারা তারা কিন্তু এসব ওষুধ ইউজ করতেছে হয় না, কিন্তু একটা দুইটা যেটা হয় আমাদের কাছে চলে আসে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো, যখন আপনি ইউজ করেন ওষুধটা, ইউজ করে একটু সতর্ক রাখতে বলেন, যেটা যে আপনি রক্তের টেস্টটা করেন, অথবা আপনার পেশাবটা কম হচ্ছে কিনা একটু দেখেন, 5 দিন পরে আপনি একটু রক্তটা টেস্ট করেন, অথবা পেশাব যদি কমে যায়, হঠাৎ করে যে কিডনির অকেজন প্রথম উপলক্ষে পেশাবটা কমে যাবে এবং একটু খারাপ লাগতে 2-3 দিন পর একটু বমি বমি লাগবে, একটু পেশাব কমে গেল, সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের শরণ। এটার দায়িত্ব কিন্তু যেমন রুগীদেরও বলতে হবে, চিকিৎসকরা আগেও বলে দেওয়া উচিত যে আপনি ওষুধটা দিলাম, আপনার পেশাব কমে কিনা একটু দেখবেন, মানে ভালো ওষুধটা খাওয়ার অবস্থার মধ্যে এরকম কোন, হ্যাঁ এরকম হলে আপনি, এটা আমার মনে হয় যারা ভালো চিকিৎসক তাদের এই অ্যাডভাইসটা দেওয়া উচিত প্রত্যেক রোগীকে, তাহলে আপনি কোনো বিপদের সম্ভাবনা খুবই ঝুঁকিটা কমে যায়। আচ্ছা, তো ব্যথার নাশক এই যে ওষুধগুলো, যেগুলো আপনি শুরুতেই বলেছিলেন যে ব্যথার ওষুধগুলো, এবং আমরা কিন্তু দেখি যে যত্রতত্র এই প্র্যাকটিসটা অনেক বেশি, যে একটা কিছু হয়ে গেল, ব্যথা হলো, হয়তো কবে শুনেছি ব্যথার ওষুধ, সেটাই খাওয়া শুরু করছে, যতক্ষণ পর্যন্ত ব্যথা না কমছে সে হয়তো দিনের পর দিন খেয়েই যাচ্ছে। এগুলার প্রভাব আসলে কিভাবে পড়ে? কারণ একজন ডাক্তারের কাছ থেকে একটা, বিশেষ করে বিশেষজ্ঞ আমাদের কাছে একটা পয়সারও ব্যাপার আছে, তারা যেটা করেন, আমরা একটা ওষুধ দিয়ে দিলাম 5 দিন, এর বেশি খাবেন না। ওনারা যেটা করলো, আবার যখন ব্যথা হলো আবার এই ওষুধটা আবার ততদিনে হয়তো তার কিডনির একটা সমস্যা হয়ে যেতে পারে, আবার খেলো, কিন্তু এর ভিতরে তার কিডনির সমস্যাটা ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হয়ে গেল। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে হ্যাঁ, আমরা বলি না যে আমাদের কাছে আপনি লোকাল যে ডাক্তার আছে, ডাক্তারকে দেখান, দেখে আপনি যেটা ওনারা অ্যাটলিস্ট সবাই তো জানেন যে ব্যথার ওষুধ বেশি খেলে কিডনির সমস্যা, ওনারা হয়তো কিডনির টেস্টটা করে নিলেন, তারপর ওষুধটা দিলেন, সেটা একটা জিনিস। দ্বিতীয় যেটা হয়, ওভার দ্য কাউন্টার, আপনি এখন আমাদের ফার্মেসিতে তো কোনো প্রেসক্রিপশনের কোনো প্রয়োজন হয় না, আপনি গেলেন যে ওরাও দিয়ে দেয়, যারা ফার্মেসি থাকেন তারাও কিন্তু ভালোই ডাক্তারি করেন, এবং অনেক সময় তাদের কাছে জিজ্ঞেস করলে তারাই হয়তো দিয়ে দেয়, তারাই ওষুধ দিয়ে দেয় যে আপনি এটা খান, এবং তারা সুন্দর করে লিখেও দেয়। সেই জিনিসটা করেন না, করলে যেটা আমরা মনে করি যে আমাদের যারা রোগীরা আছেন তারা অনেক সময় বিপদের সম্মুখীন হয়। আমাদের কাছে এরকম আসে, শুধু এইটা না, এর সাথে স্টেরয়েড, আপনি জানেন পেনিসিলিন বা এই জাতীয় ওষুধ যেগুলি, সেগুলি এটা হলো আপনি যে কোনো জ্বরের সাথে দিতে পারেন, ব্যথার সাথে দিতে পারেন, স্কিনের ডিজিজ দিতে পারেন, সব কিছুতে এই রোগ দেওয়া যায়, আমরাও দেই, কিন্তু আমরা একটু ব্যালেন্সড হয়ে কন্ট্রোল রেতে দিই। তারা করছে কি, এটা দিচ্ছে, আর ওই যে রুগী হয়তো বয়স্ক 40 বছর মহিলা বা খাচ্ছে, আনতেছে, খাচ্ছে, 3, 4, 5, 10 বছরও চলে যাচ্ছে, হঠাৎ যখন তখন তো সে ব্যথাটাই যে তার কমেছে ওইটাই মুখ্য তার কাছে, ওইটাই মনে করেন, কিন্তু 4 বছর 5 বছর পরে তার কিডনির সমস্যা, আর এই যে স্টেরয়েডের সাইড ইফেক্ট, দ্বিতীয়ত হলো স্টেরয়েড উইথড্র করতে গেলে সে আর ব্যথার জন্য থাকতে পারবে না। সেই জিনিসটা আমার মোটা কথা হচ্ছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত না, সেটা উপরের লেভেলের দরকার নেই। গ্রামে যে মানে ডিসপেন্সারি আছে, সেখানে যে ডাক্তার আছেন, ওখানে যে ডাক্তার, তাদের পরামর্শ নিয়ে খান, তাইলে এই ঝুঁকিটা অনেক কমে যাবে। অনেকে স্যার এটাও মনে করে যে হয়তো এই যে ব্যথানাশকটা খেলে তো কিডনির সমস্যা, হয়তো অ্যান্টিবায়োটিকটাতে তো আবার সেই সমস্যা নাই, এটা অনেকে মনে করেন যে অ্যান্টিবায়োটিকের কোনো প্রভাব কিডনির উপর নাই। অ্যান্টিবায়োটিক আমি তো বললাম যে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের 2-3টা, আমি আমার লাইফে আমি 10-15টা এরকম ডিল করেছি, এবং সবচেয়ে মজার জিনিস, আপনি যদি ধরতে পারেন, ইট ইজ রিভার্সিবল। আর্লি স্টেজে আপনি 4-5 ক্রিয়েটিনও আপনি রিভার্সিবল, অর্থাৎ আপনি ওষুধটা বন্ধ করে দেন, পানির চিকিৎসাতে ডায়ালিসিসও লাগে না। বাট এটা যদি কন্টিনিউশন করে, আর যদি টিমুল মানে কিডনির ছাকনির যদি সেলগুলি ড্যামেজ না হয়, তাহলে রিভার্সেবল করা যায়। অনেক সময় ডায়ালিসিস লাগে, মেজরিটি 80% ডায়ালিসিস লাগবে না, কিন্তু আপনি যদি এটা কন্টিনিউ করেন, টিমুলগুলি ড্যামেজ হয়, তখন কিন্তু এটা ডায়ালিসিস করে রিভার্স করা যায় না। আমরা 2 মাস 1 মাস ডায়ালিসিস করে তাও হয় না, তখন এটা ক্রনিক কিডনি ডিজিজে রূপান্তরিত হয়। তা আমার মনে হয়
এই যখন ওষুধগুলি ইউজ করতেছি একটু খেয়াল রাখেন, একটু, কারণ ওষুধ তো দেই, আমরাও দেই, এবং ডাক্তারের কাছে বারবার আসাও আমি মনে করি না, কিন্তু আপনি নিজে একটু খেয়াল রাখতে হবে আমি কোন ওষুধটা কতদিন খাবো। লক্ষণ আছে এই সময় আমরা কিন্তু বলে দিই এই ওষুধটা আপনি সারা জীবন, প্রেশার ওষুধ সারা জীবন খেতে হবে। হ্যাঁ, তারপরে অ্যান্টিবায়োটিক্স আমরা বেশি দিন না। হ্যাঁ, অনেক সময় আমরা লং কোর্স দেই অনেক কিছুর ক্ষেত্রে, যেমন পাইলোনেফ্রাইটিস হলে 2 সপ্তাহ, প্রোস্টেট হলে 4 সপ্তাহ, এটাও আবার আছে, এটা অনেকেই হয়তো জানেন না। কিন্তু আপনার একটা লক্ষ্য রাখতে হবে যে আপনি কতদিন কোন ওষুধটা খাচ্ছেন। আচ্ছা, এর ক্ষেত্রে ধরেন ওষুধ যেমন একটু উঠলেই ব্লাড প্রেশার, কিছু কিছু ওষুধ আছে যদি আপনার এই যে কিডনির যে রেনাল আর্টারি যদি এটা সরু থাকে, সেই ক্ষেত্রে যদি আমি এসি ইনহিবিটর দেই তখনও কিন্তু ক্রিয়াটিন বেড়ে যায়। সেই ক্ষেত্রেও আমরা এই এসি ইনহিবিটর যখন, এটা ব্লাড প্রেশার ওষুধ, সেটা করার পরে 1 মাস পরে তার একটু কিডনি ফাংশনটা চেক করে নেওয়া উচিত, তারপরে কন্টিনিউশন। আসলে মোট কথা যে কোনো ওষুধই খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যদি বিশেষজ্ঞ চিকিৎসক নাও হয়, সাধারণ যারা আছেন আশপাশের পাশ করা ডাক্তার আছেন তাদের গ্র্যাজুয়েট আজকাল যারা অবশ্যই তাদের একটা বেসিক নলেজ আছে, তারপরে হঠাৎ করে একটু হতে পারে, সেটা সব সময় যে বলা যাবে সেটা না। এবং সেক্ষেত্রে ডাক্তারদেরও সেই নলেজটা থাকতে হবে এবং এটা ভেন্টিলেট করতে হবে, রোগীকে বলতে হবে আপনি খাবেন একটু চেক করবেন, হয়তো লাইফ লং একটা ওষুধ আছে খান, কিন্তু বছরে একবার চেক করুন, এটা তো সম্ভব। স্যার চমৎকার বললেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভির দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম ঔষধজনিত কারণে কিডনির সমস্যা, এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে আমাদের আজকের এই আলোচনা। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, অ্যাডিনয়েডটা কিন্তু খুব কমন, বাট এটা কিন্তু খুব ইজিলি সলভেবল একটা প্রবলেম, যে আমি যদি অ্যাডিনয়েডটাকে রিমুভ করে দিই, অ্যাডিনয়েড এটা খুব বড় ধরনের একটা অপারেশন না, এটা যদি রিমুভ আমি আর্লি স্টেজে, যখন বাচ্চার শুরু হয় কিন্তু অ্যাডিনয়েড দিয়ে, তারপর দেখা যায় যে নাকটা বন্ধ হয়ে গেছে, সে মাউথ ব্রেথ করছে, মুখ দিয়ে শ্বাস করছে, তার টনসিলগুলো বড় হয়ে যাচ্ছে, সে মাউথ ব্রেথ করছে, তার বারবার বুকে ইনফেকশন হচ্ছে, কন্টিনিউয়াস একটা বাচ্চার যদি ইনফেকশন, তার গ্রোথ এফেক্টেড হচ্ছে। আমরা যদি অ্যাডিনয়েডটাকে রিমুভ করে দিই, তার নাকটাকে ওপেন করে দিই, তার এই সব কমপ্লিকেশন থেকে সে কিন্তু বেঁচে যাচ্ছে। এটা বাচ্চাদের ক্ষেত্রে গেল। ইয়াং অ্যাডাল্টদের দেখা যায় যে সেপ্টাল লেভেশন, নাকের পার্টিশনটা বাঁকা কিংবা পলিপ থাকছে, এটা নিয়ে সে সাফার করছে, কন্টিনিউয়াস নাক বন্ধ থাকছে, মুখ দিয়ে শ্বাস করছে। আমরা এটাকে যদি পর্দাটাকে আমরা যদি সোজা করে দেই, সাইডে ফোলাগুলিকে একটু কমিয়ে দেই, নাকটা যদি ক্লিয়ার হয়ে যায়, সে কিন্তু অনেক ধরনের প্রবলেম থেকে বেঁচে যাচ্ছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।